ওকে। তো আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের আজকে ফোর্থ ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আসলে আলোচনা করব। ফার্স্ট অফ অল আলোচনা করব ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট নিয়ে, পে ডাউন ক্রেডিট কার্ড, পেটি ক্যাশ, ফান্ড ট্রান্সফার নিয়ে, ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস লোকেশন, তারপরে বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল, তারপরে হচ্ছে ইম্পোর্ট ইনভয়েস অ্যান্ড বিল, তারপরে হচ্ছে ইউজ অফ জার্নাল এন্ট্রি, ব্যাংক লোন অ্যামোর্টাইজেশন এবং রেকর্ড ফিক্সড অ্যাসেট অ্যান্ড ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন এবং ডিসপোজাল। ওকে। তো প্রথম অপশনটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। এটা বেসিক্যালি কি? ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট অনেক কারণে হইতে পারে, হ্যাঁ। তো সেটা যদি আমাদেরকে সেটেল ডাউন করতে হয়, আমরা যখন আমাদের বই পুস্তকে রাখি বা আমাদের যখন সফটওয়্যারে আমরা রেখে থাকি, সেটা ম্যানুয়াল হোক অথবা অনলাইন বেসড হোক, সেটার সাথে যখন আমার ফিজিক্যালি কাউন্টেড করে যদি আমরা দেখি মিসম্যাচ, সেক্ষেত্রে আমাকে ইনভেন্টরিটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো এই অপশনটা আমরা পাবো হচ্ছে প্লাস নিউর আন্ডারে, আমরা আদারের মধ্যে আমরা পাবো হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। তার আগে আমরা একটু রিপোর্ট দেখে আসি। আমাদের রিপোর্টে আমাদের ইনভেন্টরি কেমন আছে সেই জিনিসটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। তো ইনভেন্টরিটা কেমন আছে, তো আমি যদি লিখে সার্চ করি ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল, এটা লিখে সার্চ করব, তাহলে আমার ইনভেন্টরির যে টোটাল ব্যালেন্সটা আছে, কি অবস্থায় আছে প্রত্যেকটা আমার ইনভেন্টরি গুলা, সম্পূর্ণ কিছু আমার এখানে শো করবে। ওকে, আমি এখানে একটু চেঞ্জ করে দিব, অল ডেট দিয়ে নিব। দেখেন, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেল রিপোর্ট, হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানের ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য অনেক বেশি সহায়ক। ওকে। তো প্রথমে আপনার দেওয়া আছে, ধরেন এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা প্রোডাক্টের নেম, এটা হচ্ছে ট্রানজেকশন ডেট, আপনি কি কি ট্রানজেকশন করছেন এবং সেই ট্রানজেকশন গুলো কি ছিল এক্স্যাক্টলি, সেটা ইনভেন্টরি স্টার্টিং ভ্যালু ইনভয়েস করছেন না বিল করছেন, সাপ্লায়ার ক্রেডিট, মানে কি কাজ করছেন আপনি এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে বজায় রেখে। তারপরে এটার যদি কোনো নাম্বার দিয়ে থাকেন আপনি, সেটা থাকবে। তারপরে যদি কোনো পেই থেকে থাকে, সেক্ষেত্রে এটা থাকবে। তার কোয়ান্টিটি কত আছে, কোয়ান্টিটি এবং ইনভেন্টরি কস্ট, ঠিক আছে। এরপরে হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, হাতে কত আছে, এবং অ্যাসেট ভ্যালু। যদি আমি এক কথায় বলতে চাই, আমার ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট হাতে আছে হচ্ছে 79, তার কস্টিং হচ্ছে 35,550 অ্যাজ পার আওয়ার সেটিংস, ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। ওকে। তো এটা হচ্ছে আমার ইনভেন্টরি। দেখেন সেম ভাবে কেয়ার 95 মার্কস 189, তার ইনভেন্টরি কস্টিং হচ্ছে 30,372। লাইফ সেভিং ইকুইপমেন্ট 110, 55,000। তারপরে সার্জিক্যাল ইকুইপমেন্ট 112 এবং টোটাল ইনভেন্টরি আছে 67,140। তাহলে আমার প্রতিষ্ঠানে যদি আমার ক্লায়েন্ট আমার কাছে জানতে চায় যে গিভ মি দ্য টোটাল অ্যামাউন্ট অফ মাই ইনভেন্টরি, তখন আপনি বলতে পারবেন কোয়ান্টিটি হচ্ছে 490 and inventory cost is $1,88,062। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে ইনভেন্টরি ভ্যালুয়েশন রেট। এখন আসেন, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে নিব। কোনো কারণে কেএন 95 মার্কস আপনার যে সাপ্লায়ারের কাছ থেকে কিনেন, সে মার্কেটিং পারপাস আপনাকে একটা দিয়ে গেছে, তাই না? ওই যে মানে আর কি নমুনা নমুনা হিসেবেও দিতে পারে, তার মার্কেটিং পারপাসের জন্য সে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্লাস নিউর আন্ডারে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টে চলে যাব। সেখান থেকে আমাকে প্রথমে আগে আমাকে ডেটটা দিতে হবে, ঠিক আছে। আমি রিপোর্ট থেকে আমার একটু ডেটটাকে আমি একটু কনফার্ম করে আসি, অল ডেটে চলে যাব। ওকে, ধরে নিলাম হচ্ছে 25 সালের মার্চের 1 তারিখ 2025, মার্চ 1, 2025। ওকে, রেফারেন্স নাম্বার না দিলেও চলবে, সমস্যা নাই। এখন আসেন এই যে রিজন, এটা আগে ছিল না, বাট লেটেস্ট আপডেট করার পরে এই ফর্মটা অনেক ভালো করছে। ড্যামেজ গুডস এর কারণে আপনি
করতেছেন, নাকি স্টক রিটেন অফ, নাকি ইনভেন্টরি কাউন্টিং করার পরে শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ মানেও কমানো, ঠিক আছে, নাকি ইনভেন্টরি রিভ্যালুয়েশনের জন্য, নাকি স্টোলেন গুডস, নাকি এক্সপায়ার্ড, না রিটার্ন গুডস, নাকি মার্কেটিং প্রমোশন, এছাড়াও যদি আপনার অন্য কোনো রিজন থাকে সেক্ষেত্রে আদার্স আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আমরা মার্কেটিং এন্ড প্রমোশন, এখন এটা অনেক সময় আমাদের একটু প্রবলেম করে, মানে আর কি অন্য ইয়ে দিয়ে, ধরেন আমি দিলাম হচ্ছে স্টক রিভ্যালুয়েশন দিয়ে দিই, হ্যাঁ, অপশনগুলো প্রবলেম করতেছে নেটওয়ার্কের ইস্যুর কারণে। আর এই যে রিজনটা, অ্যাডজাস্টমেন্টের রিজনটা ইনভেন্টরি রিভ্যালুয়েশন দিলাম। এরপর আসেন ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা কোথায় গিয়ে আমার অ্যাডজাস্টমেন্ট হবে, ইনভেন্টরি শ্রিঙ্কেজ নামে, হ্যাঁ। তারপর আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, কেয়ার 95 মার্কস, দেখেন তার হাতে কয়টা আছে, 202, তাই না? কেয়ার 95 মার্কস। ওকে, এখন নতুন করে কোয়ান্টিটি, নতুন করে কোয়ান্টিটি আমরা ধরলাম হচ্ছে 205, তাহলে কয়টা চেঞ্জ হলো, 3টা আমার বাড়লো। এখন ধরেন কোনো কারণে যদি সেম রিজনের কারণে কোন একটা প্রোডাক্ট তো কমেও যেতে পারে, তাই না? ধরেন সার্জিক্যাল বা লাইফ সেভিং ইকুইপমেন্ট 100টা ছিল, এখন কোনো কারণে 98টা আছে, মানে আপনি দুইটাই নিয়ে ইউজ করে ফেলছেন বাসায়, সেক্ষেত্রে এই যে মাইনাস। একই রিজন যদি হয় তখন একবারে দিবেন, বা একই ডেটেরও যদি হয়। আর যদি দেখেন যে রিজনও আলাদা, ডেটও আলাদা, তখন দুইটা আলাদা আলাদা করে দিতে হবে। ওকে, আমরা এটাকে 7 ক্লোজ করব। আচ্ছা, রেফারেন্স নাম্বার লাগতেছে না, তো আমি দিয়ে সেভ করে দিলাম। এরপরে আমি এটাকে আরেকবার একটু রিফ্রেশ করব। দেখেন, কেয়ার 95 মার্কস আমার 8টা প্রোডাক্ট হচ্ছে কমে গেছে, তাহলে তার ইনভেন্টরি ভ্যালু এখন টোটাল ইনভেন্টরি আছে কেয়ার 95 মার্কসের 192, আর তার কস্টিং প্রাইস আছে 30,882। আর আরেকটা কি করলাম, লাইফ সেভিং ইকুইপমেন্ট করছি, তাই না? এই যে দুইটা কি কমে গেছে না, এই যে দেখেন আপনাদেরকে মার্কিং করে দেখাই, ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, এই যে, ঠিক আছে, তিনটা কি বাড়ছিল না? আর লাইফ সেভিং ইকুইপমেন্ট কি হয়েছে, দুইটা কমে গেছিল, এই যে দেখেন দুইটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে করে আপনার যে টোটাল ইনভেন্টরি ক্যালকুলেশনটা আছে, সেই ক্যালকুলেশনটাকে আপনি আপনার ফিজিক্যালি এবং সফটওয়্যারের সাথে ম্যাচ করে রাখতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা আপনাদের যে ডাটা আছে আপনাদের কুইক বুকসে, সেটা থেকে কয়েকটা করে দেখাবেন, হ্যাঁ। এরপর আসেন পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন ক্রেডিট কার্ডটা কি? পে ডাউন ক্রেডিট কার্ডটা হচ্ছে যে আমাদের যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে সেটাকে পরিশোধ করার জন্য, তাই না? এটা আমরা আগে একটা অপশন দেখে আসছিলাম, ক্রেডিট কার্ড ক্রেডিট, ঠিক আছে। ক্রেডিট কার্ড ক্রেডিট জিনিসটা কি ছিল, ক্রেডিট কার্ড দিয়ে আমি কোনো প্রোডাক্ট পারচেস করেছিলাম, সেটাকে যদি আমাকে ক্রেডিট কার্ডের লায়াবিলিটি যদি কমাইতে হয় ফেরত দিয়ে, তখন সেক্ষেত্রে আমার ব্যবহার করা লাগতো ক্রেডিট কার্ড ক্রেডিট। আর এখন আমাকে পে ডাউন ক্রেডিট কার্ড অপশনটা হচ্ছে ক্রেডিট কার্ডে যদি কোনো ব্যালেন্স থেকে থাকে সেটা আমরা এখন পরিশোধ করব। তো সেটার জন্য আগে আমি চলে যাব হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর আন্ডারে, চলে যাব হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্টসে, চার্ট অফ অ্যাকাউন্টসে চলে যাব। ওকে, তো আমাদের ক্রেডিট কার্ডটা কোনটা ছিল আগে আমরা দেখব, যে আরবিসি ভিসা গোল্ড, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড ছিল, এটার ব্যালেন্স হচ্ছে 64420। তো আমি এইখান থেকে আমি $100 পে করে দিতে চাচ্ছি। তো পে করে দেওয়ার জন্য আমাকে যেতে হবে কোথায়, প্লাস নিউর আন্ডারে পে ডাউন ক্রেডিট কার্ড। তো পে ডাউন ক্রেডিট কার্ড, তো আমাকে প্রথমে বলতেছে হুইচ কার্ড ডিড ইউ পে, আপনি কোন কার্ডটা পেমেন্ট করবেন। অবশ্যই এখানে তারা একটা খুব সুন্দর একটা কথা বলছে, এই কথাটা আগে লেখা ছিল না, ইউ ক্যান অনলি রেকর্ড ক্রেডিট কার্ড পেমেন্ট ইন হোম কারেন্সি, মানে আপনার যে হোম কারেন্সি আছে আপনি হোম কারেন্সিতেই ক্রেডিট কার্ডের পেমেন্টটা রেকর্ড করতে পারবেন, নট ফরেন কারেন্সি। ওকে, তো আমার কাছে ক্রেডিট কার্ড এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে একটাই, যদি কারো দুই তিনটা থাকে এখানে দুই তিনটা শো করবে। তো একটাই আমি দিলাম, পে হচ্ছে অপশনাল, দরকার নাই। কত পে করব, $100 আমি পে করব। আচ্ছা, এখন ধরলাম এটা হচ্ছে আমার এপ্রিল 2025-এর 1 তারিখ। এরপর আমাকে বলছে
হুইচ সরি হোয়াট ডিড ইউ ইউজ টু মেক দিস পেমেন্ট, আপনি পেমেন্টটা করার জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আমি ধরে নিলাম ওয়েলস ফার্গো ব্যাংক আমি ব্যবহার করব। আচ্ছা, আর যদি আপনার এই পেমেন্টটা যদি কোনো চেকে হয়ে থাকে, তখন সেক্ষেত্রে এখানে চেক মার্ক দিয়ে আপনার চেক নাম্বারটা আপনি এখানে দিতে পারেন, না হলে প্রয়োজন নাই। তারপরে হচ্ছে মেমো অ্যান্ড অ্যাটাচমেন্ট, আপনার যদি কোনো নোট থাকে এই সম্পর্কিত, সেই নোটটা লিখে দিবেন। আর এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, মানে আপনার যদি কোনো পিকচার থেকে থাকে এখান থেকে আপনি দিবেন। ওকে, তো $100 আমি পরিশোধ করে দিব। আমাকে এখানে তারা দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি পেইড। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হিস্ট্রিতে, এটাকে এসে আমরা একটু রিলোড দিয়ে নিব। ওকে, তো দেখেন এই যে আমার ক্রেডিট কার্ডের যে পেমেন্টটা এখানে আমাকে দেখাচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট, এখানে পেমেন্ট হচ্ছে 100 জিবি আমি করে ফেলছি, আগে ছিল 644.20, আর এখন আমার কাছে বর্তমানে পেবল আছে হচ্ছে 544.20। তাহলে আমরা ক্রেডিট কার্ডটা যদি আমাকে পেমেন্ট করতে বলে আমার ক্লায়েন্ট, সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটা করতে পারবো। প্লাস নিউ থেকে পে ডাউন ক্রেডিট কার্ড অপশনে গিয়ে আমরা প্রত্যেকটা অপশন সঠিকভাবে দিয়ে আমরা ক্রেডিট কার্ডের যে অ্যামাউন্ট আছে সেটাকে পরিশোধ করতে পারবো। ওকে, এরপর আসেন ফান্ড ট্রান্সফারের ইস্যুটা। ফান্ড ট্রান্সফার জিনিসটা কি? ফান্ড ট্রান্সফারটা হচ্ছে ফান্ড ট্রান্সফারটা হচ্ছে এই যে এখান থেকে আমরা প্লাস নিউর আন্ডারে ট্রান্সফার অপশনটা আমরা ক্লিক করব। প্রথম অপশনটা আমাকে এখানে তারা বলতেছে ট্রান্সফার ফান্ডস ফ্রম, কোথা থেকে ট্রান্সফার হচ্ছে, ট্রান্সফার ফান্ড টু, কোথায় গিয়ে আমরা ট্রান্সফার করতেছি, এখানে আপনার হোম কারেন্সি, তারপরে কত অ্যামাউন্ট আপনি ট্রান্সফার করবেন, কোন ডেট, জাস্ট এই কয়টা অপশন আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আর এখান থেকে যদি কোনো নোট থাকে এখানে দিবেন, আর অ্যাটাচমেন্ট থাকলে নিচে অ্যাটাচমেন্টে দিবেন। ওকে, তো এবার আসেন আমরা চাচ্ছি ব্যাংক অফ আমেরিকা থেকে কিছু টাকা আমরা ওয়েলস ফার্গোতে নিয়ে আসবো। তো আমার ব্যাংক অফ আমেরিকাতে এখন পর্যন্ত 4,795 প্লাস সামথিং ডলার অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আমার ওয়েলস ফার্গো ব্যাংকে আছে $33,136 অ্যাভেলেবেল আছে। তো আমি কত ডলার ট্রান্সফার করব? 700, সরি, $700 আমি কি করব, ট্রান্সফার করব মের 10 তারিখ। তো আমি এটাকে চলে যাব 7 ক্লোজ করে দিব। আমি আরেকবার চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, তাহলে আমরা এই জিনিসটার ইম্প্যাক্ট দেখতে পাবো। কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে ট্রান্সফার করছি? সেভিংস অ্যাকাউন্ট থেকে কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে আসছি আমরা, তাই তো? এই যে ব্যাংক অফ আমেরিকা থেকে ওয়েলস ফার্গো ব্যাংক। এখন ব্যাংক অফ আমেরিকার যদি আমি হিস্ট্রিটা যদি দেখি, দেখেন এই যে ট্রান্সফার দেখাচ্ছে $700, তাহলে এখন ব্যালেন্স আছে কত, 4,095.60। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমি ওয়েলস ফার্গোটাকেও যদি একটু হিস্ট্রি দেখি, তাহলে দেখেন ওয়েলস ফার্গোর ক্ষেত্রে দেখাবে এই যে ব্যাংক অফ আমেরিকা ট্রান্সফার হয়েছে, এখানে এসে ডিপোজিট হয়েছে, মানে এক জায়গা থেকে পেমেন্ট আরেক জায়গায় এসে ডিপোজিটেড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা এক ফান্ড থেকে অন্য ফান্ডে টাকা ট্রান্সফার করতে পারেন। ওকে, এরপর আসেন পেটি ক্যাশ। আসলে বেসিক্যালি পেটি ক্যাশ বলতে ক্লাউড অ্যাকাউন্টিং সেক্টরে কোনো কিছুই করা হয় না, ঠিক আছে? তবুও দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ বাংলাদেশে অনেক ক্লায়েন্ট থাকে তারা পেটি ক্যাশ মেনটেন করে। পেটি ক্যাশটা কি? মানে আপনার ক্যাশিয়ারের পরেও আরেকজন থাকে যে প্রতিষ্ঠানে ডেইলি বেসিসের যে এক্সপেন্ডিচার গুলো আছে সে সেগুলাকে বেয়ার করে থাকে, সেটা হচ্ছে পেটি ক্যাশিয়ার, রাইট? তো এখন এক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন হচ্ছে একটা লেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো লেজার অ্যাকাউন্ট যদি আমরা তৈরি করি, ধরেন পেটি ক্যাশ, পেটি ক্যাশ নামে আমরা একটা লেজার অ্যাকাউন্ট তৈরি করলাম। এটার নাম্বার দিলাম হচ্ছে 1010, আর এটা হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর এটা হচ্ছে ক্যাশ অন হ্যান্ড। হ্যাঁ, এখন যদি আপনার কোনো ব্যালেন্স থেকে থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ধরে নিলাম আমার $500 আমার কি আছে এখন, ক্যাশ আছে পেটি ক্যাশের, দিয়ে আমি এটাকে সেভ করব।
26 দিয়ে ফেলছি। আচ্ছা, এটাকে তাহলে চেঞ্জ করে আসি। পেটি ক্যাশটা হচ্ছে এখানে। ওকে, 25। যদি এটা করা ঠিক হয় নাই তবুও করতে হইলো। আচ্ছা, ভুলবশত। আচ্ছা, তাহলে পেটি ক্যাশের এই একটা কাজ করলাম, একটা লেজার বুক করলাম। এরপরে পেটি ক্যাশের তো লেনদেন হবে না, ট্রানজেকশন তো হবে। তো সেটার জন্য আমরা কি করব, আমাদের পেমেন্ট মেথড আমরা অ্যাড করব। তো এখান থেকে গিয়ার আইকন থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের পেমেন্ট মেথড কোথায় পাবো, অল লিস্ট, তাই না? অল লিস্টের আন্ডারে পেমেন্ট মেথডে চলে যাব। সেখান থেকে আমরা নিউতে চলে যাব, পেটি ক্যাশ। পেটি ক্যাশ দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। তো এর পরবর্তীতে যখনই আমরা কোনো পেটি ক্যাশ ইউজ করব কোথাও, তখন আমার লেজার অ্যাকাউন্টেও হিট করবে, আমার পেমেন্ট মেথডেও শো করবে। এটা হচ্ছে আমার পেটি ক্যাশের জন্য। যদি কোনো ক্লায়েন্ট আমাকে বলে যে আমি পেটি ক্যাশ ব্যবহার করি, তখন সেক্ষেত্রে তার কাজটা আপনারা এইভাবে সেটেল করতে পারেন। ওকে, এরপরে আসেন ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন। আচ্ছা, ক্লাস এবং লোকেশন অপশনটা আমাদের একটা জায়গায় ছিল যেটা আমরা অন হয়তো বা করি নাই, সেটা আজকে আমরা অন করব। গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস অ্যান্ড সেটিংসে চলে যাব। সেখান থেকে আমরা অ্যাডভান্সে যাব। এই যে ক্লাস এবং লোকেশন, আমরা এই অপশনটাকে দুটাকে অন করব। বেসিক্যালি দুইটা জিনিসটা কি, ক্লাসটা হচ্ছে আমরা সবাই জানি, আমরা যখন যারা সুপার শপে কোনো কিছু কিনতে যাই তখন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকে না? যেমন হচ্ছে আপনার স্টেশনারি একটা জায়গা থাকে, জুয়েলারি একটা জায়গা থাকে, কসমেটিক্স একটা জায়গা থাকে, তারপরে হচ্ছে আপনার ভেজিটেবল এক জায়গা থাকে। এই জিনিসগুলা যে আলাদা আলাদা করা হয় কেন? কারণ হচ্ছে আপনার at the end of the day or end of the your financial year, you have to calculate or you have to track your class will be profitable or loss, তাই না? আপনার ক্লাসটা কি আপনার জন্য সহায়ক কিনা, বা আপনি এই ক্লাসটাকে যদি চালাইতে পারেন তাহলে আপনার ইন ফিউচার কতটুকু আপনাকে বেনিফিট দিবে। ধরেন আরেকটু যদি সহজভাবে উদাহরণ দিই, ধরেন এখন মিরপুর এলাকায় এখন একটা স্বপ্নে একটা সুপার শপ দিচ্ছে। এখন তারা কি করলো, একটা সেকশন রাখলো, সেখানে হচ্ছে স্কুলের আইটেম, মানে স্কুলের যে বই খাতাপত্র সেগুলো তারা রাখলো। এখন আশেপাশে কোনো স্কুল কলেজ তেমন একটা নাই, তো তাদের বিক্রির পরিমাণটা তো আর অত হবে না, তাই না? তো তারা মাস শেষে হিসাব যখন করতে বসবে যে আমার এই সেকশন থেকে আমার কতটুকু বেনিফিট আসছে, তখন যদি দেখে যে না আমার বেনিফিটটা কম, তখন তার সে সেটা চালাবে না, তাই না? তো এর জন্য আসলে ক্লাসটা আপনাকে মেনটেন করতে হয়, যেটা ওয়ান কাইন্ড অফ আমরা আগে যেরকম অ্যাকাউন্টিং রেলিভেন্ট কস্টিং করে আসছি সেটার সাথে রিলেটেড। আর লোকেশনটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আউটলেট থাকতে পারে ডিফারেন্ট জায়গাতে। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আপনারা এই ট্র্যাকটা এই কারণে করা হয়, সেই আউটলেট গুলা আপনি কি কন্টিনিউ করবেন কিনা। যদি আপনার লসেস হয় আপনি ওইখানে শাট ডাউন করে দেবেন, রাইট? আচ্ছা, এখন আসেন, এখানে দুইটা কথা বলা আছে। প্রথম কথাটা হচ্ছে ওয়ার্ন মি when transaction is not assigned a class। যখনই আপনি কোনো একটা ট্রানজেকশন করতে যাবেন, যদি আপনার এই অপশনটা অন করা থাকে, সে আপনাকে ওয়ার্নিং দিবে, বলবে যে এই অপশনে ক্লাস দেওয়া হয় নাই। আরেকটা হচ্ছে অ্যাসাইন ক্লাসেস, দুইটা অপশন, ওয়ান টু এন্টায়ার ট্রানজেকশন, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। জিনিসটা কি, আপনি কি চাচ্ছেন পুরা একটা ট্রানজেকশনের জন্য একটা ক্লাস মেনটেন করতে, নাকি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ক্লাস মেনটেন করতে? ধরেন আপনি একজন মানে কাস্টমার, আপনি সুপার শপে গেলেন, আপনি কিছু ভেজিটেবল কিনলেন, কিছু ফিশ কিনলেন, কিছু গ্রোসারি আইটেম কিনলেন, কিছু পারফিউমস আইটেম পারচেস করলেন, তাহলে কি প্রত্যেকটার ক্লাস কি আলাদা নাকি একই? আলাদা। আলাদা। তো আমরা এখানে অপশনটা চুজ করব, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, ওই অপশনটা অফ থাকুক। এই যে এই প্রবলেমটা অনেক সময় পড়বেন, অনেক সময় আপনি আর সিস্টেম একসাথে কাজ করতে থাকে, তখন এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। ডান দিয়ে বের হয়ে যাবেন, বা অথবা রিফ্রেশ করে একটু পরে এসে আবার কাজটা করবেন। এগুলো আসলে নেটওয়ার্ক এরর।
আচ্ছা, এখান থেকে দুইটা অপশন আগে আমরা অন করে নিলাম। অন করে নিয়ে আমরা এর পরবর্তীতে ক্লাস আমাদেরকে অ্যাড করতে হবে, ক্লাস এবং লোকেশন। ক্লাস এবং লোকেশনটা আমরা কোথায় অ্যাড করতে পারবো? আবার গিয়ার আইকন থেকে অল লিস্টে চলে যাব। অল লিস্টের আন্ডারে দেখবেন ক্লাস অপশনটা আছে এবং লোকেশন। এখন অনেকের লোকেশন কথাও লেখা থাকবে, অনেকের অথবা স্টোর কথাটাও লেখা থাকতে পারে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। স্টোর এবং লোকেশন দুটাই সেম জিনিস। কিভাবে বুঝলাম? এই যে তারা নিচে ছোট্ট করে এক লাইনের একটা ডেসক্রিপশন লিখে রাখে, ডেসক্রিপশনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটাই তারা লোকেশন হিসেবে অ্যাড করে দিচ্ছে। তো এইখানে লোকেশন আমাকে অ্যাড করতে হবে, এরপরে হচ্ছে ক্লাসও আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে তারা বলে রাখছে ডিসপ্লে দ্য ক্লাস ইউ ক্যান ইউজ ক্যাটাগরাইজ ইউর অ্যাকাউন্টিং ট্রানজেকশন। হ্যাঁ, তো আসেন ক্লাসে। ক্লাসে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনাদের যে ডাটাটা দিব সেই ডাটার মধ্যে একটা ইনভয়েস থাকবে, একটা বিল থাকবে। হ্যাঁ, ইনভয়েস এন্ড বিল উইথ ক্লাস লোকেশন। এই যে ক্লাস দেওয়া আছে, তার লোকেশন দেওয়া আছে। প্রথমটা কি কাস্টমার নেম, আর এরপরটা হচ্ছে এখানে সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম মানে হচ্ছে আপনার কি বিল করতে হবে, কাস্টমার নেম মানে কি আপনার ইনভয়েস করতে হবে। এখন প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা লোকেশন আপনার দিয়ে দেওয়া আছে। তো এই প্রত্যেকটা ক্লাস আপনি কি করবেন? এসে অ্যাড করবেন। এই দেখেন জাস্ট অ্যাজ এ সিম্পল নিউতে যাবেন, নিউতে গিয়ে আবার নতুন করে আরেকটা ক্লাস আপনি অ্যাড করতে পারবেন। এই দেখেন আজ, হ্যাঁ, আর এক্সট্রা কোনো ইনফরমেশন আপনার প্রয়োজন নাই, জাস্ট আপনি এখান থেকে সেই জিনিসটা লিখতে পারবেন। তারপর সেটা যদি কোনো কারণে সাব ক্লাস আপনি করতে চান, ক্লাসের আন্ডারে সাব ক্লাস, তখন সেক্ষেত্রে এটা হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে আপনি রান রিপোর্ট, ওই যে পেমেন্ট মেথডের মতো রান রিপোর্ট দেখে আপনি বলতে পারবেন ইন্ডিভিজুয়াল আপনার এই ক্লাসের ট্রানজেকশন হয়েছে, তার লাভ লস কেমন, সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর আমরা চলে যাব হচ্ছে একটা ইনভয়েস করতে। ইনভয়েস যখন করতে যাব, ইনভয়েসের মধ্যে দেখেন আমি দুইটা জায়গায় মার্কিং করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে লোকেশনে মার্কিং করতেছি, এরপরে হচ্ছে ক্লাসের এইখানে আমি মার্কিং করতেছি। দেখেন আমি অপশনটা কি কি দিয়ে আসছিলাম? ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, তাই না? প্রত্যেকটা রোর জন্য হবে, এজন্য আমার ক্লাসটা এইভাবে আসছে। আর লোকেশনটার জন্য কোনো ছিল না, তো ওই জন্য দেখেন উপরে একবারে আসছিল, একটাই আসছে উপরে, লোকেশন। আর যদি আমরা ওয়ান টু এন্টায়ার ক্লাস দিতাম, তাহলে যে লোকেশনের মতো করে আমার এখানে নিচে একটাই কলাম থাকতো। ঠিক আছে, এটাই হচ্ছে ডিফারেন্স। এরপরে আমরা একটা ইনভয়েস করব জ্যাসিকা টেইলরের নামে, অগাস্টের 1 তারিখ। ওকে, লোকেশন আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন, অথবা ওইখানে অল লিস্টের আন্ডারে যে আপনার লোকেশন ছিল সেখান থেকেও আপনি অ্যাড করে নিয়ে আসতে পারেন, একই জিনিস। তো প্রোডাক্ট এবং সার্ভিস নেম দিব, তারপর তার কত কোয়ান্টিটি, কত রেট এবং তার অ্যামাউন্ট, তারপরে হচ্ছে ট্যাক্স, এরপরে হচ্ছে ক্লাস। এই যে কেয়ার 95 মার্কস, এটা কার আন্ডার, কোন ক্লাসের আন্ডার যাবে? আপনি চাইলে এখান থেকে প্লাস নিউতে গিয়েও ক্লাসটা আপনি ডিরেক্ট ওপেন করতে পারেন, ওইখানে না যাওয়ার প্রয়োজন নেই। এখান থেকে আমরা ক্লাসটা সেট করে দিলাম মার্কস। ওকে, এরপর আমরা এটাকে 7 ক্লোজ করব। এন্ড ইনভয়েস নাম্বার 1012, এই যেটা হচ্ছে আপনার কি একটা ইনভয়েস ক্লাস এবং লোকেশন সহকারে। তো ঠিক একইভাবে আপনারা কি করবেন? বিল ওপেন করবেন। ঠিক আছে, বিল ওপেন করবেন আপনাদের যে ফাইল ছিল ফাইল অনুযায়ী। তারপরে হচ্ছে এই অপশনটা আমরা একটু দেখব, একেবারে ইন্টারেস্টিং একটা জিনিস, বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন আমি আপনার কাছ থেকে 10 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, কিনে আমি আরেকজনের কাছে 20 টাকায় সেটা বিক্রি করলাম। যার কাছে আমি বিক্রি করছি সে তো জানে না তার কাছ থেকে আমি 10 টাকা লাভ করছি। at the same time purchase and the same time sales। ঠিক আছে, তো এই অপশনটাকে আমি বলতেছি বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। মানে করব একটা কাজ, হয়ে যাবে দুইটা। করব হচ্ছে বিল, এট দ্য সেম টাইম ক্রিয়েট হয়ে যাবে হচ্ছে ইনভয়েস।
ঠিক আছে, সেটা কিভাবে সেটাই আমরা এখন দেখব। তো এই অপশনটাও আমাদেরকে যেতে হবে কোথায়, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংসে, সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্স প্যানেলে। এই যে এখানে মেক এক্সপেন্স অ্যান্ড আইটেম বিলেবল, এই অপশনটা আমরা অন করব। অন করার পরে এখানে আপনাকে দুইটা জিনিস বলছে। আচ্ছা, এখন এই যে আমি যে বিক্রি করলাম তার কাছে 20 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ করলাম বলেন তো? 10 টাকা দিয়ে আমি কিনছি, 20 টাকা আমি বিক্রি করছি, তাহলে কত পার্সেন্ট আমার লাভ হয়েছে? 100% লাভ হয়েছে। এখন এই পার্সেন্টেজটা তো আমাকে এখানে দেখাইতে হবে কুইক বুকসে, তাই না? এটার জন্য আমাকে অপশনটা ব্যবহার করতে হবে মার্কআপ উইথ ডিফল্ট রেট। যদি আপনি এটা না দেন তাহলে আপনি আপনার বেনিফিটটা শো করাতে পারবেন না। তবে অবশ্যই আপনার কাস্টমার সেটা দেখবে না, কাস্টমারের কাছে সেটা ইনভিজিবল থাকবে, বাট আপনার অ্যাকাউন্টসে সেটা মেনটেন থাকবে। ধরে নিলাম বাই ডিফল্ট 50%, হ্যাঁ, দিয়ে আমি এটাকে সেভ করব। সেম ইস্যু। ওকে, দেখেন জিনিসটা খেয়াল করেন, সেটা হচ্ছে আমি একটা বিল করতে দেওয়া হয়েছে সাপ্লায়ার নেম মাইকেল টেলরের, তার ডেট, তার প্রোডাক্ট এবং সার্ভিস, তার কোয়ান্টিটি, তার রেটের কস্টিং, তার ট্যাক্স, এই যে মার্জিন। মার্জিন মানে কি? আপনার প্রফিট। তারপরে কাস্টমার বিলেবল। এইখানে দেখেন সার্জিক্যাল টেবিল, মাইকেল টেলরের কাছ থেকে 4টা কিনতেছেন কত করে? 400 টাকা করে। অ্যাট দ্য সেম টাইম 50% বেনিফিট দিয়ে আপনি সারা জনসনের কাছে আপনি বিক্রি করে দিচ্ছেন। তারপরে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট আপনি 3টা পারচেস করতেছেন 500 করে। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রফিট মার্জিন 70% ধরে ডেভিড উইলসনের কাছে আপনি বিক্রয় করে দিচ্ছেন। তারপরে অটোক্লাভ স্টেরিলাইজার আপনি 2টা পারচেস করতেছেন 200 করে, সেখানে আপনি 65% মার্জিন আফটার ক্যালকুলেশন আপনি লুরা ইভান্সের কাছে সেটা বিক্রি করতেছেন। তাহলে আপনি এক পাশে করতেছেন বিল, অ্যাট দ্য সেম টাইম ইউ অ্যাড মার্জিন অ্যান্ড দেন সেল। ঠিক আছে, তো আসেন আমরা সামনের দিকে অগ্রসর হই। তো এই অপশনটা আমাকে দিয়ে আসতে হবে, যেটা আমি দেখালাম ডিফল্ট রেট। হ্যাঁ, এমন না যে সবগুলো রেট একসাথে দিতে হবে, রেট আমি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, বাই ডিফল্ট রেট দিয়ে আমি এটাকে সেভ করে নিয়ে আসলাম। এরপর আসেন আমি চলে যাব হচ্ছে বিল করতে। যখন বিল করতে হবে তখন কিছু লুকটা আমার একটু ডিফারেন্ট হবে, খেয়াল করেন। এখান থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের কলাম ছিল এসকেইউ, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ট্যাক্স, এগুলো আগেই ছিল না? এখন নতুন করে কি অ্যাড হয়েছে? বিলেবল, মার্কআপ, পার্সেন্টেজ, সেলস অ্যামাউন্ট, কাস্টমার, এই কয়টা কলাম নতুন করে ডান পাশে আপনার কি অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমেরিকান এআই কয় তারিখ, জুন মাসের 1 তারিখে তার কাছ থেকে আমি কিনতেছি লোকেশন। এখন লোকেশনটা থাকবে, আপনারা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলেই সেটা কেটে যাবে। তারপরে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, খেয়াল করেন ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা কিনবো হচ্ছে 5টা, ট্যাক্সেট 10%, বিলেবল হবে। এই যে দেখেন একটা বাই ডিফল্ট রেট চলে আসছে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে এই প্রোডাক্টের উপরে এত পার্সেন্ট আমি প্রফিট করব। যদি বলে দেওয়া হয় 60%, তাহলে দেখেন তারপর কাস্টমার নেম হচ্ছে জন্টো। খেয়াল করেন এই জায়গাটা কি সিচুয়েশন ঘটলো, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট 5টা 450 করে 2250 দিয়ে আমরা 10% ট্যাক্সে আমরা পারচেস করতেছি। অ্যাট দ্য সেম টাইম আমি 60% বেনিফিটে 3600 টাকা দিয়ে আমি জন্ডোর কাছে বিক্রি করতেছি। তাহলে এখানে কি আমার লাভ হয়েছে না? হ্যাঁ, এটাই। ওকে, তারপর কি আর 95 মার্কস 10টা 200 করে 8% ট্যাক্স, অবশ্যই এটা বিলেবল হবে। এখানেও সিলেক্ট করে আপনি আপনার যে রেটটা আছে সেটা দিতে পারেন। 50% ডেভিড উইলসন। ওকে, তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এটাকে সেভ করে দিব। রাইট, আমি ডাটাগুলোকে একটু চেঞ্জ করছি, আপডেট করছি তো এই জন্য। ওকে, তারপরে আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করব। সেভ এন্ড ক্লোজ করবো, এটাকে আমরা কোথায় দেখতে পাবো? আমার এক্সপেন্স ট্রানজেকশনে, অল অ্যাপস এর আন্ডারে
এক্সপেন্স অ্যান্ড বিলের মধ্যে আমার যে এক্সপেন্স ট্রানজেকশনটা আছে আমরা সেখানে গেলেই এটা খুঁজে পাবো। এই যে দেখেন আমেরিকান এআই 4250 4635, আপনি এটাকে ভিউ এডিট অপশনে যান, এটাকে ওপেন করতে হবে। আর ডুপ্লিকেট করে নেওয়ার পরে সেলস অ্যান্ড গেট পেড অপশনে আমরা চলে যাব, অল ট্রানজেকশন অল ডেট। এখান থেকে ডেট দিয়ে আপনারা একটু খুঁজে বের করতে হবে। এই যে দেখেন এখান থেকে মার্কিং করে আমি দেখাচ্ছি। ওই যে ডেভিড উইলসনের কাছে 50% লাভে আমি কি প্রোডাক্টটা বিক্রি করতেছি। তারপরে কি জন্ডোর কাছে 60% লাভে আমি প্রোডাক্টটা সেল করছি 3600 করে। ঠিক আছে, টাইপের মধ্যে লেখা থাকবে বিলেবল এক্সপেন্স চার্জ, তারপর কাস্টমারের নেম, তারপরে এখানে ওই যে বেনিফিটের কথাটা লেখা থাকবে অ্যামাউন্ট। আর এইখানে একটা অপশন থাকবে হচ্ছে ওপেন। স্ট্যাটাসটা কখন ওপেন থাকে, যখন হচ্ছে আপনার এটা অ্যাকাউন্টিং এখন পর্যন্ত হিট করে নাই। আপনাকে এখানে বলছে তারা ক্রিয়েট ইনভয়েস, ইনভয়েস ক্রিয়েট করার জন্য বলছে। তার মানে কি এটা এখনো ইনভয়েসে কনভার্ট হয় নাই। আপনি এটা দেখবেন, দেখার পরে ইনভয়েসে কনভার্ট করলে দেন সেটা আপনার অ্যাকাউন্টিং প্রসিডিওরের মধ্যে সামনের দিকে আগাবে। ওকে, আমরা ক্রিয়েট ইনভয়েসে চলে যাই যে কোনো একজনের। এই যে দেখেন যখন ইনভয়েসটা ওপেন করি, এইখানে একটা কথা লেখা আছে 50% মার্কআপের নিচে ইয়োর কাস্টমার ওন্ট সি দিস। দেখেন প্রোডাক্টটা হচ্ছে 2000, 50% লাভে আরো 1000 টাকা আমি লাভ করতেছি, কিন্তু আমার যে কাস্টমার এই বান্দা সে এইটা দেখতে পাবে না। সে একবারে টোটাল কত অ্যামাউন্ট দেখতে পাবে? 3240 অ্যামাউন্ট। ঠিক আছে, এই যে দেখেন আমি ইনভয়েসটা কমপ্লিট করতেছি, 3240 অ্যামাউন্ট আমার ইনভয়েসটা সেভ হয়ে গেছে। এখন দেখেন বিলেবল এক্সপেন্স চার্জ সেটা কি কনভার্টেড হয়ে গেছে। ঠিক আছে, এখন কনভার্ট হয়ে আমার 1013 নাম্বার ইনভয়েসটা হয়েছে। আমি এটাকে একটু ওপেন করব। ওপেন করার পরে আমি এটাকে এখন কি ইনভয়েস যে আমরা প্রিন্ট করি, আমি একটু তাদের কথার সাথে মিলায় নিই যে তারা যে বলছে যে আমার 50% লাভটা কাস্টমারকে দেখাবে না, তাহলে আদৌ কি দেখায়? এই যে দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন লাভটা কি দেখাচ্ছে? হ্যাঁ, এটা তো ইনভয়েস। এই ইনভয়েসটা কাকে দিব? আমি কাস্টমারকে দিব না? কাস্টমার কিন্তু ওই লাভটা দেখতে পাবে না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ইনভয়েস, সরি বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল, মানে এক বিলে দুই পাখি আপনি কাজ করলেন। এরপরে আসেন আমরা যে অপশনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পোর্ট ইনভয়েস অ্যান্ড বিল। ওকে, আমরা মোটামুটি বেশ কয়েকটা জিনিস ইম্পোর্ট করা শিখছি এই পর্যন্ত, তাই তো? আচ্ছা, ইম্পোর্ট করা বা এক্সপোর্ট করা মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। তো সেই জিনিসটা কি, গিয়ার আইকন থেকে ইম্পোর্ট ডাটা, মানে আপনি কোনো ডাটাকে একবারে আপনি নিয়ে আসতে চাচ্ছেন আপনার কুইকবুকস অনলাইনে, সেটা হচ্ছে আপনার ইম্পোর্ট ডাটা হিসেবে কাজ করবে। আর আপনি পরবর্তীতে কোনো কারণে যদি মাইগ্রেশন করে আপনি এই সফটওয়্যার থেকে যেতে চান, তাহলে সেটাকে আপনি এক্সপোর্ট ডাটা হিসেবে আপনি ইনফরমেশন গুলাকে বের করে নিতে পারবেন। তো ইম্পোর্ট ডাটার মধ্যে গেলে আমরা কাস্টমার ইম্পোর্ট দেখছি, সাপ্লায়ার, চার্ট অফ অ্যাকাউন্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তাই না? এই অপশনগুলো কি আমরা দেখে আসছি। এবার আসেন আমি আপনাদেরকে ইনভয়েস করে দেখাবো, সেম ভাবে আপনারা আপনাদের মেধা খাটায় এখানে কিছু বিল ইম্পোর্ট করে দেখাবেন অ্যাসাইনমেন্টে। তো আমি ইনভয়েসে চলে যাব। ইনভয়েসে যাওয়ার পরে সেম কাজ ভাই, তিনটা আপলোড, ম্যাপ আর হচ্ছে ইম্পোর্ট, তিনটা কাজ। তো প্রথমে তারা একটা এক্সাম্পল ফাইল দিবে, এক্সাম্পল ফাইলটাকে সুন্দর করে আমি ডাউনলোড করব। এই যে এটা হচ্ছে আমার এক্সাম্পল ফাইল। অবশ্যই সবকিছু আগে দেখে নিব, কাস্টমার, তারপরে হচ্ছে ইনভয়েস ডেট, তারপরে হচ্ছে ডিউ ডেট, আইটেম লোকেশন মেমো, আইটেম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেসক্রিপশন, আইটেম রেট, আইটেম অ্যামাউন্ট, তারপরে হইতেছে আইটেম ট্যাক্স কোড, আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, কারেন্সি এবং সার্ভিস ডেট। ওকে, সবকিছু ঠিক আছে দেখে নিলাম। দেখে নেওয়ার পরে হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলোকে ডিলিট করে দেবো। এখন আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি ইনভয়েসের একটা লিস্ট আমি প্রোভাইড করছি। ইম্পোর্ট ইনভয়েস, ইম্পোর্ট ইনভয়েসে চলে যাব। এই যে এখান থেকে আমি কিছু ইনভয়েস রেডি করে রাখছি।
সেম ভাবে আপনারা নিজেদের একটু মেধা খাটায় কিছু বিল তৈরি করবেন, বিলগুলাকে ইম্পোর্ট করার জন্য। ওকে, আচ্ছা, ইম্পোর্ট করার সাথে সাথেই একটু দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। যে কলামগুলো ম্যান্ডেটরি দেখেন, এই কলামগুলো হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড। একটু খেয়াল করেন, 1025 নামে আমি কয়টা কলাম করছি? 3টা, তাই না? মানে কি, ওই ইনভয়েসের প্রোডাক্ট এন্ড সার্ভিস কয়টা ছিল? 3টা। তো দেখেন, আমি ইনভয়েস নাম্বারও কিন্তু 3বারই লিখছি, কাস্টমার নেমও কয়বার লিখছি? 3বার। ইনভয়েস ডেট, ডিউ ডেট, টার্মস, এগুলো আমি কয়বার লিখছি? 3বার। তার মানে আপনার যে ফিল্ডগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, সেগুলো আপনাকে যে কয়বারই হোক না কেন সেই কয়বারই আপনাকে লিখতে হবে। তারপরে দেখেন 26, 26-এও 3টা। তারপরে 27-এ কয়টা দেখেন? 4টা না? 4বারই আমাকে লিখতে হয়েছে। তারপর 28-এর ক্ষেত্রে দেখেন 2বার, 2বার লিখতে হয়েছে। 29-এর ক্ষেত্রে 1বার। এটা করার রিজন হচ্ছে, তাহলে কি হয়, ওই যে প্রত্যেকটা লাইন, সে প্রত্যেকটা লাইন আপনি যখন ইম্পোর্ট করবেন তখন সেই ইম্পোর্টটা আপনার সম্পূর্ণ হয়। না হলে অনেক সময় ডাটা মিসম্যাচ হয়ে যায়। তো আমাদের সবকিছু ইম্পোর্ট করা কমপ্লিট, আমরা এটাকে সেভ করে দিব। দিয়ে এবার আমি চলে যাব হচ্ছে ব্রাউজ করতে। ব্রাউজ করার পরে আমি এখান থেকে নিয়ে আসব। তারপরে এখানে বলছে আমি 1000 রো এর বেশি একবারে আমি সিএসভি ফাইলে আপলোড করতে পারবো না। আর এখানে দুইটা অপশন আছে, দুইটাকে আমরা চেক মার্ক দিব। দুইটা হচ্ছে, যদি নতুন কোনো প্রোডাক্ট থাকে, প্রোডাক্ট সার্ভিস থাকে, বা নতুন কোনো কন্টাক্ট থাকে, সে সেটাকে অ্যাড করে নেবে। নেক্সট অপশনে যাব। সেখান থেকে হচ্ছে আমার ম্যাপিং সবকিছু ঠিক আছে নাকি, ইনভয়েস ডেট, ডেট ফরম্যাট কি, মান্থ, ডেট, ইয়ার। তারপরে চেক করে আসবেন আপনার ফাইলের সাথে, ঠিক আছে? এরপরে হচ্ছে আইটেম অ্যামাউন্ট, এক্সক্লুসিভ ট্যাক্স, সবকিছু ঠিক আছে, নেক্সট অপশনে চলে যাব। এইবার আপনাকে ট্যাক্স সেটটা বলে দিচ্ছে, 10%, 15%, 0%। 0% যেটা, সেটা কি জিরো রেটেড ট্যাক্স, তাই না? যদি কোনো কারণে ওই ট্যাক্সটা না থাকে, আপনাকে অ্যাড করে এসে তারপরে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা একটু চেক করব ইনভয়েসে গিয়ে কোন ট্যাক্সের নাম কি ছিল, কারণ আমরা একটু কনফিউজড। দেখে তারপরে ইম্পোর্ট করবেন, না হলে ভুল হয়ে গেলে ওই ডিলিট করা, এটা কিন্তু অনেকটা বেশি হ্যাসেল। হ্যাঁ, তো 10% ছিল সেলস ট্যাক্স, 10% হচ্ছে সেলস ট্যাক্স। আচ্ছা, তারপর 15%, এই যে দেখেন 15% কি আছে? হ্যাঁ, এখন আমাকে কি কাজ করতে হবে ভাই? আবার গিয়ে ট্যাক্স সেন্টারে গিয়ে অ্যাড করে আসতে হবে। তো আসলে আমরা একটু ফার্স্টলি আমরা ট্যাক্সটাকে অ্যাড করে আসি। অ্যাড ট্যাক্সে চলে যাব, কাস্টম ট্যাক্স, ট্যাক্স পিরিয়ড, ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, ক্যাশ, কত পার্সেন্ট? 15%। দুই জায়গায় ব্যবহার করলাম, তাহলে আমি দুই প্রান্তেই কোনো না কোনো কাজ করতে পারবো। পারচেস ট্যাক্স যদি বেশি দিয়ে থাকি, রিক্লেইম করতে পারবো। ওকে, আমি দেখি আমার এটা অ্যাড হয়ে গেছে কিনা। রাইট, এবার এখানে এসে আবার একটু আমাকে ব্যাকে গিয়ে আবার শুরু থেকে কাজটা করতে হবে আপলোডের ক্ষেত্রে। এর থেকে ভালো হয় যদি আমরা আগে দেখে আসি, তাহলে আমাদের জন্য কাজটা করতে একটু ইজি হবে। ব্রাউজ করব, মান্থ, ডেট, ইয়ার, এক্সক্লুসিভ, নেক্সট। 10% হচ্ছে সেলস ট্যাক্স, 15% হচ্ছে ট্যাক্স ওয়ান, আর এটা হচ্ছে জিরো রেটেড ট্যাক্স। দিয়ে নেক্সট অপশনে যাব। আচ্ছা, 5টা প্রোডাক্ট ইম্পোর্ট, সরি 5টা ইনভয়েস ইম্পোর্ট হচ্ছে। আমার এখানে ইনভয়েস ছিল কটা? 5টা না? 25, 26, 27, 28, 29, 5টা। তো আমাদের ইনভয়েস নাইসলি ডান হয়ে গেছে। এবার আমরা ইনভয়েস গুলো কোথায় দেখতে পাবো? আমাদের এক্সপেন্স সেন্টারে না, সেলস সেন্টারে, অ্যাপস এর মধ্যে সেলস ট্রানজেকশনে চলে যাব, সেলস এন্ড গেট পেইড অপশনে। ওকে, তো এবার আমরা একটু চেক করব অল অ্যাপস এর মধ্যে সেলস এন্ড গেট পেইড, তার মধ্যে সেলস ট্রানজেকশনে আসলে
অল ট্রানজেকশন অল ডেট দিব। এখানে দেখেন 27, 28, 29, আর বাকি দুইটা কোথায়? 26 নাম্বার পেলাম, 25 নাম্বার পেলাম। তার মানে আমার সবগুলা ইনভয়েস কমপ্লিটলি ডান হয়েছে। এমন না যে ডিরেক্ট মানে আপনি আর পরবর্তী এডিট করতে পারবেন, অবশ্যই পারবেন। আবার ভিউ এডিট অপশনে চলে যাবেন, যাওয়ার পরে আবার আপনি প্রত্যেকটা জিনিস চেক করে তারপরে আপনি ফাইনালাইজ করতে পারেন। এই যে দেখেন ইনভয়েস নাম্বার 1025, ঠিক আছে। ইনভয়েস ডেট, কি কি ইকুইপমেন্ট? সার্জিক্যাল লাইফ সেভিং হ্যান্ড স্যানিটাইজার। আমরা যদি একটু চেক করে আসি, সার্জিক্যাল লাইফ সেভিং হ্যান্ড স্যানিটাইজার, তাই না? 3টা, 2টা, 10টা কোয়ান্টিটি, 3, 2, 10। রেট ছিল 1880, 20, 1880, 20। তারপরে ট্যাক্স কোড। তো হোপফুলি বুঝাইতে পারছি কিভাবে আমরা ইনভয়েস গুলাকে ইম্পোর্ট করতে পারি। সেম ভাবেই আমরা বিলও ইম্পোর্ট করতে পারি। আমরা কি করব, এরকম ভাবে কিছু বিল নিজ থেকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে আমরা সেগুলাকে ইম্পোর্ট করার চেষ্টা করব। এটা হচ্ছে বিলের কথা। এরপরে আসেন আমরা জার্নাল এন্ট্রির ব্যবহার এবং ব্যাংক লোন অ্যামortization-এর ব্যবহারটা দুটো একসাথে আমরা দেখার চেষ্টা করব। আপনাদের ফাইলের মধ্যে দেওয়া আছে ব্যাংক লোন অ্যামortization নামে। আচ্ছা, অ্যামortization শিডিউলটা কি? হোয়াট ইজ অ্যামortization শিডিউল? এটা হচ্ছে আমার একটা অ্যামortization শিডিউল। লোন লোনটা যখন পরিশোধ করা হয়, তো পরিশোধ করে তো ওইটাকেই তো অ্যামোর্টাইজ করা হয়, অথবা যদি ইনটেনজিবল অ্যাসেট যদি আমি তো সেটা অ্যামোর্টাইজ করা হয়। ইনটেনজিবল অ্যাসেট কেন বুঝতেছে? লোন কোনোদিনও ডেপ্রিসিয়েশন হয় না। আমি বলছি লোন, ব্যাংক লোন অ্যামortization শিডিউল। লোন অ্যামortization শিডিউল বা ব্যাংক লোন অ্যামortization শিডিউল হচ্ছে আমরা কত টাকা ঋণ নিছি, সেখানে কত টাকা আমি ইনস্টলমেন্ট বাবদ পরিশোধ করছি। ইনস্টলমেন্টের মধ্যে দুইটা আইটেম থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট। তারপরে হচ্ছে আমার বছর শেষে বা মেয়াদ শেষে আমার কত লায়াবিলিটি আছে বা কত লোন অ্যামাউন্ট আছে, সেটা আমরা যে সূচিতে পাই বা যে শিডিউলে পাই, সেটাকে আমরা বলতেছি লোন অ্যামortization শিডিউল বা ব্যাংক লোন অ্যামortization শিডিউল, যে নামে ডাকি না কেন। তো এখন আহ, এই যে লোন অ্যামortization শিডিউলটা, এটা কোত্থেকে পাবো? এটা আপনার ক্লায়েন্ট যখন ব্যাংক থেকে লোন নিবে, সে ব্যাংককে বলার পরে ব্যাংকের কাছে তো সম্পূর্ণ তার ডাটা থাকে, সেই সম্পূর্ণ ডাটাটা সে প্রোভাইড করে আপনাকে দিবে। তাহলে আপনি কি করবেন, সেই লোনটাকে অ্যামortized করতে বা পরিশোধ করতে সুবিধা হয়। তো এইখানে দেখেন আমার লোন অ্যামাউন্ট কত? 7 লাখ। টোটাল লোন অ্যামাউন্টটা 7 লাখ, টার্ম হচ্ছে 60, মর্টগেজ ইন্টারেস্ট রেট কত? 6%। পেমেন্ট নাম্বার, কয়টা পেমেন্ট হবে? 60টা পেমেন্ট হবে। তারপর হচ্ছে পেমেন্ট ডেট, বিগিনিং প্রিন্সিপাল, ইন্টারেস্ট, ইন্টারেস্ট এই যে কত? 6%, তাই না? প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে। তারপরে হচ্ছে প্রিন্সিপাল, এরপর হচ্ছে টোটাল পেমেন্ট, ইনস্টলমেন্ট এবং এন্ডিং প্রিন্সিপাল, তাই তো? তো এখন এই যে যে কাজটা, এখন আমরা অ্যাজ এন বুক কিপার অর অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা নর্মালি যেটা থিওরিটিক্যাল পড়ে আসছিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স, ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল, ক্রেডিট, ওই যে পেয়েবল সৃষ্টি করে পরবর্তীতে যখন আবার লোনের টাকা পরিশোধ করা হয়, তখন পেয়েবল পরিশোধের জন্য একটা জাবেদা দিতে হয়, ক্যাশ টাকা পরিশোধের জন্য আমাকে জার্নাল দিতে হয়। তো আমরা জার্নালটাকে করব, জার্নাল দিয়ে করব, বাট আমরা যারা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করি তারা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করা হয়। জিনিসটা হচ্ছে আমরা প্রথমে একটা জার্নাল দিব, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যাংক লোন ক্রেডিট। কি করলাম? ব্যাংক লোনটাকে আমি ইনক্রিজ করলাম, বাড়াই দিলাম। যখন আমি ইনস্টলমেন্টের জন্য আরেকটা জার্নাল দিব, এবার ব্যাংক লোনটাকে কমায় দিতে হবে, ব্যাংক লোন ডেবিট, আর হচ্ছে যে ব্যাংক থেকে আমি পরিশোধ করছি সেই ব্যাংক ক্রেডিট। মানে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল লাইফের ওয়ার্ক। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে সর্বপ্রথম আগে আমাকে ব্যাংক লোনের নামে আমাকে একটা চার্ট অফ অ্যাকাউন্ট বানাইতে হবে, তাই না? এটা হচ্ছে আমার লং টার্ম লায়াবিলিটি। তো সর্বপ্রথম আমরা চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে, চার্ট অফ অ্যাকাউন্টস।
সেখান থেকে আমরা আগে ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করব, নিউ অ্যাকাউন্টে চলে যাব। এখান থেকে আমরা ব্যাংক লোন 2050 দিলাম। অ্যাকাউন্ট টাইপ লায়াবিলিটির মধ্যে আসবো নন কারেন্ট লায়াবিলিটি, এটা হচ্ছে লং টার্ম ডেট। কত অ্যামাউন্ট? 7 লাখ। ওকে, আর এটার ওপেনিং কত দেওয়া আছে? অগাস্টের 1 তারিখ হচ্ছে পেমেন্ট। তাহলে কবে থেকে লোন নিতে পারেন বলেন তো? হ্যাঁ, জুলাই, তাই না? জুলাইয়ের 1 তারিখে আমরা লোনটা নিলাম। কত সাল? 21। আমরা এখানে 21 দিলাম কেন? এখানে পেমেন্ট ডেট কবে? হ্যাঁ, তো আমি এটাকে দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে প্র্যাকটিসের সুবিধার্থে আপনাদেরকে আরেকটু বেশি প্র্যাকটিস করাবো, এই জন্য ব্যাক হ্যান্ডে আরেকটু নিয়ে গেলাম। তো এখান থেকে আমরা একটু চেক করে আসি আমাদের এটা প্রপারলি অ্যাড হয়েছে কিনা। এই যে ব্যাংক লোন নন কারেন্ট লায়াবিলিটি 7 লাখ। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের জার্নাল দিতে, আমাদের সেই কাঙ্ক্ষিত জার্নাল। এই দেখেন, জার্নাল নাম্বার 1, কারেন্সি জার্নাল ডেট। তাহলে অগাস্ট না, জুলাইয়ের জুলাই 2021 31 তারিখ। প্রথম জার্নালটা আমাকে দিতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, যদি কারো না থেকে থাকে ক্রিয়েট করে আনবেন। ঠিক আছে, আর কি দিব? ব্যাংক লোন ক্রেডিট। ব্যাংক লোন ক্রেডিট কত অ্যামাউন্ট? আমার যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা আছে 3500, ডেবিট করে দিলাম। এটাও 3500 দিয়ে আমি এটাকে 7 ক্লোজ করলাম। যদি কোনো ডেসক্রিপশন থাকে লিখতে পারেন, মানে ন্যারেশন, যেটা আমরা ছোটবেলায় ব্যাখ্যা আকারে পড়ে আসছি, সেটা ডেসক্রিপশনে লিখে দিতে পারেন। ওকে, তারপরে এবার আমরা আরেকবার একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যাব ব্যাংক লোনের। দেখেন ব্যাংক লোনের এখন ব্যালেন্স আছে কত? 7,03,500, তাই না? তাহলে আমার লোন অ্যামাউন্টটা ছিল কত? 7 লাখ। তার মানে কি 3,500 ইনক্রিজ হয়ে গেছে। এবার আরেকটা জার্নাল দিব পেমেন্ট ডেটের জন্য, জুলাই অগাস্টের 1 তারিখ, তাই না? আমার পেমেন্ট ডেট এখানে বলেই তারা দিছে, এই যে পেমেন্ট ডেট অগাস্ট 1। এখন এই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট টাকা আমরা দিব। এখন আমার জার্নালটা হবে হচ্ছে ব্যাংক লোন ডেবিট, আর কি, যেই ব্যাংক থেকে আমি টাকাটা পরিশোধ করছি অবশ্যই সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা থাকতে হবে, ইটস এ ম্যান্ডেটরি। হ্যাঁ, ওয়েলস ফার্গো ধরে নিলাম, আমি ওয়েলস ফার্গো থেকে টাকাটা পরিশোধ করতেছি, আমার ওই ব্যাংকে অনেক টাকা আছে, এই জন্য আমি ওখান থেকে দিচ্ছি। ওকে, কোনো ন্যারেশন প্রয়োজন নাই, আমি সেভ দিয়ে দিলাম। ওকে, জার্নাল এন্ট্রি দুইটা আমার কমপ্লিট। এবার আরেকবার আমি একটু রিলোড দিই আমার চার্ট অফ অ্যাকাউন্টে আসলে। এখন যদি ব্যালেন্স আমার অ্যামোর্টাইজেশন শিডিউলের এন্ডিং ব্যালেন্সের সাথে মিলে, তাহলে আমি বুঝবো যে আমার যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা ছিল সেটা সঠিক হয়েছে। ওকে, দেখেন এখন আহ, আমার ব্যাংক লোনের হিস্ট্রিতে তারা দেখাচ্ছে 6,89,967.04, তাই তো? এবার আমরা অ্যামোর্টাইজেশন শিডিউলে চলে যাই। দেখেন তো দুইটার সাথে কি মিল আছে? জি। দেখা যায় 6,89,967.04। তার মানে কি আমার যে এন্ডিং প্রিন্সিপাল আছে সেটাই কি রয়ে গেল। তাহলে এইখানে কাজটা কি করলাম ভাই, আমরা যদি থিওরিটিক্যাল ওয়েতে যেতাম, ইটস রাইট, হ্যাঁ, তখন আমাকে কি পেয়েবল সৃষ্টি করতে হইতো, আবার পেয়েবলটাকে ক্রস ম্যাচ করে সেটাকে বাতিল করতে হইতো, তারপরে আবার সেটেল দিতে হইতো। তো জিনিসটাকে আমরা যারা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করি আমাদের জন্য একটু ইজি ভাবে আমরা করে নিচ্ছি, মানে একবার ব্যাংক লোনটাকে বাড়াইলাম, পরবর্তীতে একটা জার্নাল দিয়ে ব্যাংক লোনটাকে কমায় তার পূর্ণাঙ্গ অবস্থানে, সঠিক অবস্থানে নিয়ে আসলাম। তো আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে 54
ইন্টু 2 কত হয়? 108। তো 108টা জার্নাল আপনাকে দিতে হবে। ওকে? আর এমন না যে শুধু লোন অ্যামortization জার্নাল দিয়ে দেখালাম, মানে জার্নালটা জাস্ট একটা ব্যবহার করে দেখালাম। আপনারা জার্নাল আপনারা ডেইলি বেসিসে যে জার্নালগুলো দেন সেগুলো এটার মাধ্যমেও দিতে পারেন। ওকে, এবার আসেন আমরা চলে যাব হচ্ছে ফিক্সড অ্যাসেট রেকর্ড করা, ডেপ্রিসিয়েশন এবং ডিসপোজাল হিসাব করা। আচ্ছা, আমি গতকাল না এর আগের দিন মনে হয় আমি একটা ভিডিও পোস্ট করছিলাম আমার পেজেও এবং ইউটিউবেও ডেপ্রিসিয়েশন নিয়ে, কাইন্ডলি দেখে আসবেন। অনেক, হ্যাঁ, অনেক ক্রিটিক্যাল ইস্যু নিয়েও আলোচনা করছি সেখানে, বুঝছেন? আচ্ছা, মানে নোটিফিকেশন আস, ওকে ফাইন। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন শিডিউল। এখন ডেপ্রিসিয়েশন ছাড়া, ডেপ্রিসিয়েশন আসলে বেসিক্যালি কার উপরে হয়? ট্যানজিবল অ্যাসেট। তো সেটার জার্নাল আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তারপরে আহ, আরেকটা অ্যাসেটেরও হয় ডেপ্রিসিয়েশন, সেটা হচ্ছে আপনার ইনট্যানজিবল অ্যাসেট। ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে সেটা নাম হয়ে যায় অ্যামোর্টাইজেশন, তাই না? সেক্ষেত্রে আমরা জার্নাল দিই হচ্ছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট। সেক্ষেত্রে আমরা কিউমুলেটিভ করি না। তারপরে আরেকটা হয় ন্যাচারাল অ্যাসেটের ক্ষেত্রে হয়, জানেন কি? ন্যাচারাল অ্যাসেটের ক্ষেত্রেও অবচয় হয়। খনি, কয়লার খনি, প্রাকৃতিক গ্যাস, এই যে যতটুকু উত্তোলন করা হয়েছে সেটার উপরেও কিন্তু কি আমাদের অবচয় ধার্য করা, সেটার নামটা হয়ে যায় ডেপ্লিশন। ডেপ্লিশন জিনিসটা সব একই মিনিং, তার মানে আর কি চারিত্রিক বৈশিষ্ট্য একই। অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্লিশন। ওকে, তিনটা জিনিসই সেম। তো এখন ডেপ্রিসিয়েশন হিসাব করার আমাদের অনেকগুলা ওয়ে আছে, আমরা সবাই মোটামুটি এটা সম্পর্কে ওয়াকিবল। স্ট্রেট লাইন মেথড আছে, তারপর ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড আছে, এরপরে আছে হচ্ছে আপনার ইউনিটস অফ অ্যাক্টিভিটি মেথড আছে, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড আছে, তাই না? অনেকগুলা ডেপ্রিসিয়েশন আছে। তো নর্মালি বাইরের দেশে ম্যাক্সিমাম পার্সনই মানে আর কি হিসাব করা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। আর যদি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড হয় সেটা আমরা ওইভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আপনাদের যে শিডিউলটা দিছি সেই শিডিউলের মধ্যে হচ্ছে প্রথমে 7টা অ্যাসেট, পারচেজ ডেট, কত সালে পারচেজ করা হয়েছে, এবং ফিক্সড অ্যাসেট ক্যাটাগরি মানে অ্যাসেটটা কোনটা, তারপর হচ্ছে ভেন্ডর অর সাপ্লায়ার। আচ্ছা, অ্যাসেটের মধ্যে ভেন্ডর অর সাপ্লায়ারের কাজ কি বা কেন আসে? একজন অ্যাসেটের সাথে ভেন্ডর সাপ্লায়ারের কি কোনো সম্পর্ক হইতে পারে? কোন সাপ্লায়ার যদি তুমি সঙ্গে করছো এজন্য কি? উম, না, এটা না। ওইখানে তো পেয়েবল ক্রিয়েট হচ্ছে না যে আমি অ্যাসেটটা পেয়েছি। আমি যদি অন ক্রেডিটে পারচেজ করে হ্যাঁ, থাকি, পেয়েবল ক্রিয়েট হচ্ছে না। অন ক্রেডিটে যদি পারচেজ করে থাকি সেক্ষেত্রে আমার ভেন্ডর অর সাপ্লায়ারের নামটা সামনে চলে আসে, তাই তো? তারপরে দেখেন তার অরিজিনাল কস্ট, তারপরে হচ্ছে তার কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু, ইউজফুল লাইফ, স্যালভেজ ভ্যালু। স্যালভেজ ভ্যালু বলতে আমরা কি বুঝি? স্যালভেজ ভ্যালু হচ্ছে মেয়াদ শেষে যদি ওই অ্যাসেটটাকে আমি সেল করে দিই, সেখান থেকে যদি আমি কোনো রিকভারি করতে পারি, সেটা হচ্ছে আমার স্যালভেজ ভ্যালু। তারপরে এই যে ন্যারেশন আমি কিছু দিলাম। এখন যেহেতু এটা স্ট্রেট লাইন মেথডে করা, বুক ভ্যালু কিভাবে আসে বলেন তো? বুক ভ্যালু, বুক ভ্যালু কি আর কস্ট প্রাইস কি? What is the difference between book value and cost price in a fixed asset? আমি Depreciation বাদ দিয়ে, রাইট। মানে আর কি আমার যে কস্টিং প্রাইস, হ্যাঁ, রাইট, হ্যাঁ, রাইট, বা নেট রিয়েলাইজেবল ভ্যালু আমরা বলতে পারি, অনেকে এটাও বলে, ঠিক আছে? এখন বুক ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে কারেন্ট ইয়ার ডেপ্রিসিয়েশন, যেটা স্টেট লাইন মেথডে আমরা শিখছি, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ, এটা, ঠিক আছে? তো আমার এই সম্পূর্ণ অ্যাসেটটাকে আমি রেকর্ডিং করব আগে,
তারপরে হচ্ছে ডেপ্রিসিয়েশন হিসাব করব, দেন আমরা ডিসপোজালে চলে যাব। ডিসপোজাল কথাটার সাথে আমরা মোটামুটি সবাই একটু একটু পরিচিত আছি বা বেশিও থাকতে পারি। ডিসপোজালটা হচ্ছে যে আমার ওই অ্যাসেটটা আর আমি ব্যবহার করতেছি না, বা যে কোনো কারণে ব্যবহার অনুপযোগী হতে পারে, প্রযুক্তিগত কারণে হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছুর কারণে আমি ওই অ্যাসেটটাকে বাতিল করে দিচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি ডিসপোজাল। তো অনেকে দেখায় না, আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। তো সর্বপ্রথম আমাকে যেহেতু রেকর্ডিং করতে হবে, রেকর্ড করার জন্য আমাকে কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টের প্রয়োজন। প্রথমে হচ্ছে ওই অ্যাসেটটা প্রয়োজন, অ্যাসেটের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট লাগবে, তারপর ডেপ্রিসিয়েশনের নামে লাগবে, তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের নামে লাগবে। এরপরে আমরা যেহেতু ডিসপোজাল করব, ডিসপোজাল করলে কি একটা লাভ লসের একটা ব্যাপার আসে, তাই না, গেইন অর লস। তো এই চারটা অ্যাকাউন্ট আগে আমাকে ক্রিয়েট করে আসতে হবে, নাহলে পরে আমাকে সেটা পেইন দিবে। না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেটা বলা হচ্ছে, Building depreciation. Building depreciation. ল্যান্ড অ্যান্ড বিল্ডিং না, মানে ফার্নিচার একটা, ফার্নিচার আর ফিকচার Like the video. আমার আছে, সেগুলো নিয়ে অনেক কনভারসেশন, আমি কন্ট্রোভার্সি অনেক আলোচনা করছি, অনেক। আমার ফেসবুক পেজের নিচের দিকে যাবেন। এই যে এসি, ধরেন আপনি এসিটা কিসের মধ্যে দিবেন, এখন আপনার কাছে দুইটা ওয়ে, একটা হচ্ছে অফিস ইকুইপমেন্ট, একটা হচ্ছে ফার্নিচার এন্ড ফিকচার, আরেকটা হচ্ছে ফার্নিচার, আরেকটা হচ্ছে ফিকচার। কোনটা দিবেন? ফার্নিচার এন্ড ফিকচারের মধ্যে দিতে হবে, মানে সেটার ক্যারেক্টারিস্টিক্স ওয়ান কাইন্ড অফ আপনার ওটার সাথে ম্যাচ হয়, কিন্তু সেটা ফিকচারের আওতায় পড়ে, আমার ইউজেবল যেহেতু হচ্ছে, ঠিক আছে। তো এটা ফার্নিচার এন্ড ফিকচারের মধ্যে দিতে হবে। তো আসেন আমরা আগে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাড করে আসবো। অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, যে কটা চার্ট অফ অ্যাকাউন্ট আমরা হিসাব করলাম সে কটা আগে আমরা অ্যাড করে আসবো। তো প্রথমে আগে আমরা যে কোনো একটা অ্যাসেটের করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো কমপ্লিট করবেন, হ্যাঁ। এয়ার কন্ডিশনারটা, যে ভিডিওটা আপলোড করছি ওটা দেখেন, অনেক জটিল জিনিস আমি আলোচনা করছি ওইখানে আপনাদের জন্য। না না, ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, 1050। অ্যাকাউন্ট টাইপ এয়ার কন্ডিশনার, এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেটের মধ্যে আমি যাব। এটা হচ্ছে এই যে দেখেন ফার্নিচার এন্ড ফিকচার, আর কোনো ইয়া নাই, ঠিক আছে, ফার্নিচার এন্ড ফিকচার। এই যে দেখেন এইখানে একটা ক্রিটিক্যাল মোমেন্ট আছে, এই জন্য আমি ওই শিটটা তৈরি করছি। কারণ আমরা অনেকেই আমাদের যে ব্যাড প্র্যাকটিস এগুলো করে থাকি, এই কারণেই এই জিনিসগুলো করা। এই যে অরিজিনাল কস্ট, আমি যদি এইখানে আমার যে এয়ার কন্ডিশনারের যে অরিজিনাল কস্টের ভ্যালুটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এটা তারা বুঝাবে কি জানেন, আমি সেটা ক্যাশ টাকা দিয়ে পারচেস করছি, বুঝাতে পারছি, সেটা মালিক। তখন জার্নালটা হয়ে যাচ্ছে কি অ্যাসেট ডেবিট, ওনার সিকিউরিটি ক্রেডিট, রাইট, যদি আমি এখানে সেই অ্যামাউন্টটা দিই। আর আমার এখানে কি দেওয়া আছে, ফাইলের মধ্যে একজন ভেন্ডর বা সাপ্লায়ার দেওয়া আছে, তার মানে একটা পেয়েবল আছে, রিমাইন্ড ইট, একটা পেয়েবল আছে। তাহলে পেয়েবলটা তাহলে কই গেল? এটা একটা বিগ কোশ্চেন না? তো এটার জন্য আপনার কাজ হচ্ছে আপনি এখানে আপাতত পক্ষে জিরো দিয়ে চলে যাবেন। আর ওই পেয়েবলটা যেহেতু চলে আসছে কথা, আমি জার্নাল দিয়ে দিব অ্যাসেট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট দিয়ে আনবো। তাহলে তার ওপেনিং ব্যালেন্সও আসবে, আমার লাইবিলিটিটাও এট দ্য সেম টাইম আসবে, ঠিক আছে। তো এটার পারচেস টাইম হচ্ছে 2025। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করলাম। আচ্ছা, আচ্ছা, তো প্রথমে এটা আমি অ্যাসেটটা সেভ করলাম 11100। ওকে, এরপর আসেন আমি একটা ডেপ্রিসিয়েশন অ্যাড করবো না, আগে একটু চেক করে আসি, অনেক সময় থাকতে পারে ডেপ্রিসিয়েশন নামে। ডেপ্রিসিয়েশন অলরেডি আছেই, না, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। আর অনেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি করে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা সব অ্যাকুমুলেটেডটা একসাথে হিসাব করে। এটা না করাটাই আমি সাজেস্ট করব। সব প্রত্যেকটা অ্যাসেটের জন্য আলাদা আলাদা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন রাখবেন, তাহলে প্রেজেন্টেশনের সুবিধা হয় আপনার ব্যালেন্স শিটে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এয়ার কন্ডিশন 10, সরি,
1101। ওকে, অ্যাকাউন্ট টাইপ। এখন বলেন এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমার কি? আর এখন লাইব্রেরিটির মধ্যে যে বইটা তারা আমি জিজ্ঞেস করছি অ্যাকাউন্ট টাইপ কি? একটা অ্যাসেট, লায়াবিলিটি না ওনার সিকিউরিটি? ফিক্সড অ্যাসেট ঠিক যিনি ফিক্সড অ্যাসেট বলছে উনি দেখে আসছে, অবশ্যই ওনার না হলে এক চান্সে বলতে পারতো না। কারণ হচ্ছে এটা আমার কি একটা ফান্ড, ইটস নট এ লাইবিলিটি, ইটস অ্যান কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কি কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। আপনি যখন আহ, মানে প্রেজেন্টেশনে যান ব্যালেন্স শিটের, তখন আপনার অ্যাসেট থেকে কিন্তু এটা মাইনাস হয়ে দেখানো হয়। যদি লাইবিলিটি হতো তাহলে তো সেটা লাইবিলিটি পাশে দেখানো হতো। এটা আপনার অ্যাসেটকে কমাচ্ছে। ঠিক আছে, এটা আপনার অ্যাসেটকে কমাচ্ছে। ইন ফিউচারে যখন আপনি আপনার যে অ্যাসেটটাকে যখন রিপ্লেস করতে যাবেন বা নিউ পারচেস করতে যাবেন, তখন এই ডেপ্রিসিয়েশনটা আপনাকে হেল্প করবে সেখানে। ঠিক আছে, না হলে আগে বিডি সিস্টেমে জার্নাল ছিল হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ক্রেডিট হয়ে যেত। এই জন্য পরবর্তীতে আমেরিকান সিস্টেমে সেটা চেঞ্জ হয়ে আসছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, তো এই যে এয়ার কন্ডিশনার, এটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই যে ওকে, তার কোনো ব্যালেন্স কি দেওয়া আছে আমার এখানে? অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন কোনো ব্যালেন্স নাই, থাকলে আমরা দিতাম। তো এখানেও জিরো দিয়ে দিব, দিয়ে আমি এটাকে সেভ করব, কিন্তু নিবে না। কারণ হচ্ছে এই যে অ্যাকুমুলেটেড জিনিসগুলো, এগুলো হচ্ছে সবগুলো সাব অ্যাকাউন্ট। তো আপনাকে সাব অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জাস্ট এটা ক্লিক করবেন, তার প্যারেন্ট অ্যাকাউন্ট যে অ্যাসেটটা ছিল এয়ার কন্ডিশনার, সেটাই ক্লিক করে দেবেন। বুঝতে পারছি কথা? এটা হচ্ছে সাব অ্যাকাউন্ট হিসেবে থাকবে। আমরা চার্ট অফ অ্যাকাউন্টে দেখব, এই যে দেখেন 100 এয়ার কন্ডিশনার, তারপর অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন, একটু ডান পাশে সরে গিয়ে ফিক্সড অ্যাসেট হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার লস অর গেইন অন ডিসপোজাল করতে হবে না, আমি চলে যাই, নাম দিব হচ্ছে লস অর গেইন অন ডিসপোজাল অফ ফিক্সড অ্যাসেট। ওকে, ওকে, আমি এটাকে ইনকামের আন্ডারেও করতে পারি, এক্সপেন্সের আন্ডারেও করতে, যেটার আন্ডারেই করি না কেন আমার সেটা প্লাস মাইনাস সে হিসাব করে নেবে। ঠিক আছে, ওকে, আমি আদার ইনকামের আন্ডারে দেখি, এই যে লস অন ডিসপোজাল, দেখেন। ঠিক আছে, এর আন্ডারে আমি করলাম। ওকে, দিয়ে আমি এটাকে সেভ করে দেব। তাহলে আমার সবগুলো অ্যাকাউন্ট রেডি, ডান। এবার আমার প্রথমে আগে জার্নালটা দিতে হবে কোনটা, ওই অ্যাসেটের জন্য, তাই না? তো প্লাসের আন্ডারে চলে যাব জার্নাল এন্ট্রিতে, 25 জানুয়ারি 1। জার্নালটা হবে এয়ার কন্ডিশনার ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে অ্যাকাউন্টস পেয়েবল যদি না থেকে থাকে ক্রিয়েট করতে হতো। কত ব্যালেন্স ছিল আমার? কস্টিং প্রাইস ছিল 8,000। 8,000। এখন তাহলে পেইর নাম কোথায় দিবেন? সাপ্লায়ার নাম এই যে নেমের জায়গায়, হ্যাঁ। নাম কি ছিল? কিথ ডেভিস। নাই, তাহলে আমি এখান থেকে ক্রিয়েট করে ফেলি। এ কি আমার সাপ্লায়ার, চেঞ্জ করে নেন, ইউএসডি, দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করি, তাহলে আমার পেয়েবলও বৃদ্ধি পেল, অ্যাট দ্য সেম টাইম আমার অ্যাসেটটাও কি বেড়ে গেল, তাই না? এই যে দেখেন কোথায়, এই যে এয়ার কন্ডিশনার, আমি একটু রিফ্রেশ করি। এয়ার কন্ডিশন রিফ্রেশ করলে এখন আমি দেখতে পাবো এটা আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন এয়ার কন্ডিশনার 8,000 কি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ওই জার্নাল দিয়ে আমরা এটাকে কি করলাম,
সেটেল করলাম। ওকে, এইবার আসেন, আমাদের পালা হচ্ছে ডেপ্রিসিয়েশন হিসাব করার, তাই না? তো ডেপ্রিসিয়েশন কি, কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন, 1 বছরের ডেপ্রিসিয়েশন কত? 800, তাই না? এবার আমরা এক এক করে হিসাব করব। আচ্ছা, তো ক্যালকুলেটর আমি ওপেন করে নিই। তো 25 সালের সম্পূর্ণটা কত? দেখেন আমি এখানে কি লিখছি, খেয়াল করেন। আমি এখানে লিখছি হচ্ছে এয়ার কন্ডিশনার, তার ভ্যালু কত ছিল? 8000। কয় তারিখের? 1/1/25। তাহলে আমাকে বলা ছিল কি, কারেন্ট পিরিয়ড ডেপ্রিসিয়েশন মানে 1 বছরের কত? 800। কোথায় পাইছি? এই যে বুক ভ্যালুকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ করে আমরা কি পাইছি? ডেপ্রিসিয়েশন পাইছি ওই পিরিয়ডের জন্য। তাহলে আমার 1 বছরে কত? 800 আসতেছে। তাহলে আজকে কয় তারিখ? 31 তারিখ না জানুয়ারির? হ্যাঁ, তো ধরেন 30 তারিখ পর্যন্ত, 30 জানুয়ারি 2026 পর্যন্ত আমার কত আসবে বলেন? 800 কে আমরা 360 দিয়ে ভাগ করবো, তাই তো? 800 ভাগ 360 কেন করলাম? প্রতিদিনেরটা বের করলাম। এখন অনেকে কন্ট্রোভার্সি থাকতে পারে 65 কেন না, সেটা নিয়ে অনেক কথা আছে, অনেক অনুগ্রহ দিবস, ব্যাংকের অনেক ট্রানজেকশন হিসাব আছে। তো 360 দিয়ে আমি করলাম, ঠিক আছে? তাহলে 360 দিয়ে ভাগ করলাম, আর গুণ করব হচ্ছে কত দিনের করতেছি? 30। তো 30 দিয়ে গুণ করব, তাহলে আমার কত আছে? 66.67, তাই তো? 66.67 গুণ 30। তাহলে আমার 1 বছরে 800, আর ওইখানে হচ্ছে 66.67, তাহলে টোটাল কত আসতেছে? 866.67, তাই না? এটা তো আমার ডেপ্রিসিয়েশন, নাকি কোনো কনফিউশন আছে? আমার 1 বছরের ডেপ্রিসিয়েশন হচ্ছে 800। তাহলে 30 দিনেরটা আমি বের করলাম, কারণ আমাকে যখন ডিসপোজাল করতে হবে, মাথায় রাখতে হবে ডিসপোজালের সময় আমাকে আপডেট ডেপ্রিসিয়েশন দিতে হয়। তো আপডেট ডেপ্রিসিয়েশন ধরে নিচ্ছে আজকের দিনে আমি ডিসপোজাল করব, তাহলে 30 তারিখ পর্যন্ত আমার ডেপ্রিসিয়েশন হিসাব রাখতে হবে। তো 30 তারিখ পর্যন্ত আমি ডেপ্রিসিয়েশন হিসাব করে টোটাল আমার ডেপ্রিসিয়েশন আসছে 866.67। তাহলে এখন প্রথম জার্নালটা আমরা কি দিব? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত অ্যামাউন্ট দিয়ে? 866.67। আচ্ছা, তো আমি চলে যাব হচ্ছে প্লাস নিউতে, সেখান থেকে জার্নাল এন্ট্রিতে চলে যাব। ওকে, তো ডেটটা আমরা দিব 30 তারিখ পর্যন্ত। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কার? যে অ্যাসেটটা, তাই না? কত ছিল? 866.67। 866.67। ওকে, দিয়ে আমি ডেপ্রিসিয়েশনটাকে একবারে হিসাব করলাম। হ্যাঁ, এখন এটা প্রতি মাসেরও হইতে পারে, প্রতি মাসেরও ক্যালকুলেশন করতে পারেন, ইয়ারলিও ক্যালকুলেশন করতে পারেন। আমি একবারে হিসাব করলাম। তো আমি এটাকে একটু রিলোড দিয়ে নিব, তাহলে আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন ওই ব্যালেন্সটা থাকবে, আর বুক ভ্যালুটা চেঞ্জ হয়ে আসবে এখন। হ্যাঁ, এই যে খেয়াল করেন, এয়ার কন্ডিশনার ব্যালেন্স 7133, ডেপ্রিসিয়েশন মাইনাস করার পরে তারপরে তার অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন 866.67, তার মানে আমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ডান। এখন আপনি যদি ডাবল ডিক্লাইনিং বা অন্য যে কোনো মেথডে করে আসেন না কেন, আপনাকে হিসাব করে আসতে হবে, ঠিক আছে, ওই ফাইলে। এরপর আসেন আমাদের যে কাজ, ডিসপোজাল করা, রাইট? তো ডিসপোজাল করা, সেটা জার্নাল কি হয়? ডিসপোজাল করলে জার্নালটা কি হয়? ডিসপোজাল করলে কোনো একটা অ্যামাউন্ট আমার হাতে আসে, সেটা আমরা কি দিই? ব্যাংক ডেবিট। আর যে অ্যাসেটটা আমরা ডিসপোজাল করতেছি, সেই অ্যাসেটটা
সেই অ্যাসেটের যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, সেই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি করতে হয়? ডেবিট করে দিতে হয়। কেন? কারণ ওই অ্যাসেটটাই তো থাকতেছে না। যেহেতু ওই অ্যাসেটটা থাকতেছে না, তাহলে তো তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকারও প্রশ্ন আসে না। তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করে ফেলি যে অ্যামাউন্টটা তার এখন আছে। তারপরে যদি লস অর ডিসপোজাল হয় তাহলে ডেবিট, গেইন হলে ক্রেডিট। আর যে অ্যাসেটটা আমি ডিসপোজ করতেছি তার কস্টিং প্রাইসে ক্রেডিট করে দিতে হয়। দেখেন প্রসেসটা একদম ইজি। এখন আমার এয়ার কন্ডিশনের ভ্যালু আছে কত? ৭,১৩৩। ধরে নিলাম আমি এটা ডিসপোজাল করব ৫,০০০ দিয়ে। কত অ্যামাউন্ট? ৫,০০০। তো আজকের ডেটে, তাই তো? কারণ গতকাল পর্যন্ত ডেপ্রিসিয়েশন হিসাব করছি। তো প্লাস নিউর আন্ডারে জার্নাল এন্ট্রিতে চলে যাব। ওকে, তো আজকের ডেটে আমরা কি করব? ডিসপোজাল করব। তাহলে প্রথম ৫,০০০ টাকা আমার কি ব্যাংকে আসবে, তাই না? তো ব্যাংকটাকে আমি কি করব? ডেবিট করব। কত অ্যামাউন্ট দিয়ে? ৫,০০০। আচ্ছা, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা আছে, তাই না? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে ডেবিট করব কত টাকা দিয়ে? 866.67, কারণ ওই অ্যামাউন্টই আছে, আর অন্য কোনো অ্যামাউন্ট নাই। ওকে, তারপরে ওকে, আমি ধরেন আমি বুঝতেছি না লাভ না লস, সেটা আমি বুঝতে পারতেছি না। তো আমি একটা কলাম আমি ফাঁকা রাখলাম, ওই অ্যাসেটটা ক্রেডিট করব। ওই অ্যাসেটটা ক্রেডিট করব এয়ার কন্ডিশনার কত? কস্ট প্রাইস দ্বারা, তাই না? কত ছিল? ৮,০০০। মনে আছে তো? কস্টিং প্রাইস হচ্ছে ৮,০০০। এখন আপনি নিজেই দেখতে পাবেন যে ডেবিটে না ক্রেডিটে ঘাটতি। ঘাটতি কোন দিকে? ডেবিটে ঘাটতি। তাহলে যদি ডেবিটে ঘাটতি হয় তাহলে সে অ্যামাউন্টটা কি ভাই? লস অর গেইন অন ডিসপোজাল। ঠিক আছে? এই যে এখন দেখেন তো দুই পাশ কি সমান হয়েছে? তাহলে এক্স্যাক্টলি লস কত হয়েছে? $2,133 লস হয়েছে। এটাকে 7 ক্লোজ করব। তাহলে এটা করার সাথে সাথে ওই অ্যাসেটটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। ওই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও নীল হয়ে যাবে। আমরা যখন ব্যালেন্স শিট প্রেজেন্টেশনে যাব তখন ব্যালেন্স শিটে গিয়ে দেখতে পাবো ওই অ্যাসেটও জিরো, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও জিরো। আমরা এটাকে মানে চার্ট অফ অ্যাকাউন্টেও দেখতে পাবো যে আমাদের যে ক্যালকুলেশনটা। দেখেন এয়ার কন্ডিশনার কি জিরো না? খেয়াল করেন সবাই, এখানে এয়ার কন্ডিশনারও জিরো, তার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও জিরো হয়ে গেছে। এই যে এখন তাদের অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পাবেন কেন জিরো হয়েছে। এই যে আমরা যে ডিসপোজাল করে তাকে ক্যান্সেল করে দিছি। তো এইভাবে করে আপনারা প্রত্যেকটা অ্যাসেটের ক্ষেত্রে এই ফাইল অনুযায়ী প্রত্যেকটা অ্যাসেটের রেকর্ড করবেন, ডেপ্রিসিয়েশন হিসাব করবেন, দেন ডিসপোজাল করে দেখাবেন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ডিসপোজালে একটা লাভ ধরে নেবেন, একটা লস ধরে করবেন, তাহলে মাইন্ডটা একটু ইয়া থাকবে। তারপরে রিপোর্ট সেকশনে গিয়ে দেখবেন, ডেপ্রিসিয়েশন শিডিউল দেখবেন, ব্যালেন্স শিট দেখবেন। এগুলা দেখলে তখন আরেকটু আপনার জন্য বুঝতে ইজি হবে যে আমার যে ডেপ্রিসিয়েশন আমি হিসাব করতেছি বা ক্যালকুলেশন করতেছি সেগুলো প্রত্যেকটা সঠিক আছে।